উনি কে? জাফলংয়ের সেই ঘাসওয়ালাই কুটি কবিরাজের চিঠিখানা নিয়ে এসেছিল। আরম্ভ এবং শেষটুকু বাদ দিলে চিঠির মূল কথা, এই সম্প্রতি আরেক মুসিবতে পতিত হইতে চলিয়াছি। জয়ন্তিয়া থানার ওসি ৩০২ ধারার খুনের মামলায় আমাকে ফাঁসাইয়া দিতে চাহিতেছেন। এক্ষণে আমি ফেয়ারি অবস্থায় পালাইয়া বেড়াইতেছি। থানায় সারেন্ডার করিব কিনা করিতে পারি নাই। ভাই তুলো, পত্রপাঠ জাফলংস্থ আমার বাংলোতে চলিয়া আসো। আজ মঙ্গলবার, তারপরের দিন অর্থাৎ বুধবার নিশারাত্রতে ওয়াজিরের চায়ের স্টলের পিছনের চালা ঘরে তোমার সহিত সাক্ষাৎ করিব। তখন বিস্তারিত আলাপ আলোচনা ও সিদ্ধান্ত স্থির হইবে। বিশেষ কি? আল্লাহই জানেন হতভাগা আবার কি কাণ্ড ঘটাতে চলেছে। তবে আমি স্থির নিশ্চিত আরেকটি সেই অতি বিচিত্র ঘটনা অতি নিকটে। ইদানিং কুটি কবিরাজের কথাবার্তায় অন্য একটি সুর পরিলক্ষিত হচ্ছে। সুদূরের, খুবই দূরের কি এক ডাক যেন শুনতে পেয়েছে ও। একদিন আমাকে বলল, তুলু, কোথাও চলে যেতে মন চাইছে, দূরে, বহু দূরে। তোমার কি হয় এরকম? এখন মাঝে মাঝে যেন বহু দূরের এক অজানা দেশ থেকে কেউ বাকুল স্বরে। আমি বললাম, কবিরাজ, তোমার কি হয়েছে? এক নতুন আর অচেনা দেশ আমার চোখের সামনে ভেসে ওঠে কর্নেল। কিছুতেই তাড়াতে পারি না। কুটি কবিরাজ আনমনার মতন উত্তর দিল। আমি বললাম, তোমাকে একটি প্রশ্ন করব কুটি, ভেবেচিন্তে উত্তর দিও। ও জিজ্ঞাসু চোখে আমার দিকে তাকালো। বললাম, সেই দেশ, যে দেশের ডাক তুমি শুনতে পাও, সেখান থেকে কি ফিরে আসা যায়? ও উজ্জ্বল চোখে আমার দিকে তাকিয়ে হেসে বলল, পাগল একটা। আমি তো মৃত্যুর কথা বলছি না। ইহলোকেরই একটি দেশ, ভীষণ শীত সে। হঠাৎ চুপ করে গেছিল কুটি। তারপরই ব্যস্ত সমস্ত হয়ে আমার ধন ফকির লেনের বাসা থেকে উঠে গেছিল জাফলং এর শেষ বাসটা ধরার জন্যে। এরপর প্রায় 2 মাস ওর কোনো খোঁজ খবর পাইনি। বাইরে কোথায় নাকি গেছে, একা একা। বাইরে বলতে দেশের বাইরে না, দেশের ভেতরে। সেটা বলতে পারেনি ওয়াসে। শুধু বলেছিল, কুটি কবিরাজ ভোরে ঘুম থেকে উঠে খুব তাড়াহুড়োর ভেতর সাইড ব্যাগে কিছু কাপড় চোপড় ভরে আর পার্সে 1000 টাকা নিয়ে বেরিয়ে পড়েছে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কিছুই বলেনি। চিঠি পড়ে বুঝতে পারছি হতবাগা ফিরে এসেই আরেক হজ্জতে জড়িয়ে পড়তে যাচ্ছে। শিশু মেয়েকে দিয়ে একটি ট্যাক্সি আনিয়ে তখনই জাফলং এ কুটি কবিরাজের বাংলোর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। 60 একজন বৃদ্ধ প্রাণের ভয়ে কোথায় কোথায় যে পালিয়ে বেড়াচ্ছে কে জানে। কুটির এই বিপদে তার পাশে গিয়ে দাঁড়ানো কর্তব্য মনে করি। রহমত হত্যার বিষয়টি ফলাও করে পত্রপত্রিকায় প্রচার হয়েছিল। ওই সময়ে জয়ন্তিয়া থানার ওসি কুটিকে চালান দিতে পারতেন, কিন্তু সেরকম কিছুই হয়নি। বরং তিনি পত্রিকাওয়ালাদের হাত থেকেও কুটিকে আগলে রেখেছিলেন। আজ তাহলে কি কারণে তিনি কুটির সঙ্গে এরকম আচরণ করছেন? আমার গা জ্বালা করতে লাগলো কুটি কবিরাজের উপর।
হতভাগাকে যদি এ মুহূর্তে হাতের কাছে পাওয়া যেত, উফ, খাটাস একটা। সন্ধ্যার আগেই নির্জন এ পৌঁছে গেলাম। নির্জন হচ্ছে কুটি কবিরাজের বাংলোর নাম। শখ করেও নিজ আবাসস্থলের নাম রেখেছে নির্জন। নির্জন মানে নাই জন, অর্থাৎ জনের অভাব। ওয়াসেক মিয়া তো মানুষই নয়, আর নিজেও নাকি এক বুড়ো ভল্লুক। কাজেই এমন এক বাংলো বাড়ির নাম তার মতে নির্জনই যথার্থ। নির্জনে আমার নিজস্ব কামরা আছে একটা, অ্যাটাচড বাথ। ঘরের বাইরে বেরোলেই উত্তর পূর্বমুখী বারান্দা। ওখান থেকে একটু দূরে তাকালেই দেখা যায় ছায়া ছায়া কুয়াশা ঘেরা অতি প্রাকৃত খাসিয়া পাহাড় আকাশের দিকে উঠে গেছে। পূব আর উত্তরের আকাশকে আড়াল করে রেখেছে অসীম ক্ষমতাধর দানবের মতো। এই প্রথমবারের মতো জাফলং এ কুটির বাংলায় আমার উপস্থিতিতে কুটি কবিরাজ অনুপস্থিত। বুকটা খসখস করতে লাগলো। ওয়াসেক মিয়া এসে বলল, চাচাজি, গোসল সারিয়ে আনেন, গরমা গরম পেঁয়াজি ভাজতেছি। আতপ চাউলের ভাতের সাথে গরম পেঁয়াজি আর কাঁচামরিচ দিব, দুইটা ভাত খাইবেন। রাত্রতে আবার মুরগির ভুনা পাকাইতেছি। চিতল মাছের কুড় দিয়া কোপ্তা হইব, পেট ভরিয়ে খাইবেন তখন। আমি দেখলাম মনিবের এ বিপদের দিনে এ হতভাগা মৎসব শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পর এসে বলল, যদি বলেন চাচাজি, তাহলে দুটা শিখকে একটুখানি খাসির গোস্তের শিক্ষা বাবও করে দিতে পারি, দিব? প্রচণ্ড ধমক দিতে ইচ্ছে করছে হতভাগাকে, কিন্তু কিছুই বললাম না। শুধু শীতল চোখে তাকালাম ওর মুখের দিকে। ওয়াসেক মিয়া চুপসে গিয়ে মাথা নিচু করে রান্নাঘরের দিকে চলে গেল। ব্যাগ থেকে তোয়ালে আর লুঙ্গি বের করে বাথরুমে গিয়ে ঢুকলাম। 2 একটা সসপ্যান এ করে ক্ষীর নিয়ে এসেছে ওয়াসেক, মুরগির ভুনা আর আতপ চালের জাউ ভাত। কুটি কবিরাজ আজকাল এই খাচ্ছে। গলা দিয়ে নাকি নামে না, তাই নরম খাবারের মেনু। কলাভিঠের ঝোপে, পাহাড়ের জংলা ঢালে, সেগুন বনের নির্ভীতে, যেখানেই সুযোগ মেলে চাটে ভাত খেয়ে নেয় কুটি। ভাত ছাড়া তার চলেও না। ওয়াসেক মিয়া থাকে ধুরে ধুরে। যদি সন্দেহ হয় যে পাশের ঝোপঝাড়ে দূরের জঙ্গলে কুটি কবিরাজ আছে, সাথে সাথেই ভাতের সসপ্যান আর ডেস্কি নিয়ে দৌড়বে সে ওদিকে। মনিবকে দুটো ভাত খাইয়ে আসবে। এভাবে চলছে আজ 12 দিন। আজ নিশি রাত্রে ওয়াজিরের চায়ের স্টলের পেছনের চালাঘরে কুটির সাথে দেখা করার কথা ছিল, কিন্তু আমার তর্স হয়নি। নিশা রাত্র আবার কি, সুযোগ যখন মিলেছে দিন দুপুরেই তার সাথে সাক্ষাৎ করব। বাংলো থেকে মাইল তাক দূরে খাসিয়া পাহাড়ের নিরিবিলি ঢালে বিশাল এক সেগুনের গুঁড়িতে হেলান দিয়ে কুটি কবিরাজের জন্য অপেক্ষা করছি। ওয়াসেকের হাতের ক্ষীর ঠান্ডা হতে চলেছে। এই জায়গাটার নাম দাওয়াং। নিরিবিলি এই পাহাড়ি এলাকায় লোকজনের বসতি নেই বললেই চলে। তবু বিক্ষিপ্তভাবে একটি ঘরবাড়ি চোখে পড়ে, বহু দূরে দূরে। জঙ্গলে মানুষজন তো চোখেই পড়ছে না। ঘণ্টাখানেক আগে 2 খাসিয়া রমণী আমাদের সামনে দিয়ে লামায় নেমে গেছিল। ওয়াসেক তখন বলেছিল, চাচাজি দেখলেন? আমি বলেছিলাম, কি রে বেটা? ও চোখ বড় বড় করে বলেছিল, কবিরাজ চাচার কাণ্ড। খাসিয়া মেয়ে মানুষ সাজিয়া আমাদের চোখের সম্মুখ দিয়া উনি চলিয়া গেল।
আপনি দেখলেন না? আশ্চর্য! আমি কেমন হতভম্ব হয়ে গেলাম। বললাম, সত্যি নাকি? তারপরেই ভুল ভাঙল। বললাম, হারামজাদা, লাগাবো থাপ্পড়। জলজান্ত মেয়ে মানুষ দেখছি, খাসিয়া মেয়ে মানুষ, বেটে খাটো, দাড়ি মোচ নাই। এদের মাঝে কেউ কুটি কবিরাজ হয় কেমন করে, হে? তখন ওয়াসেক চুপ করে গেছিল। এর একটুক্ষণ পরেই আবার ফিসফিসে উঠল, চাচাজি। কি? আপনার বায়ে নজর করিয়া দেখান, নজর করিয়া দেখেন। আমি বায়ে তাকালাম, কিছুই দেখলাম না। একটুক্ষণ চুপ থেকে আবার বলল, ভালা করি চায়া দেখেন চাচাজি, কিছু দেখা যায়? গাছগুলানের পিছাপিছি? বললাম, দেখা যায়। একটা ছোট ছেলে পাতা কুড়াচ্ছে। তো কি হয়েছে? ছোটো সাইলা কি বলতেছেন চাচাজি? ওয়াসেক প্রায় হাহাকার করে উঠল। বলল, আপনি চিনলেন না ওনারে? ওই তো আমার কবিরাজ চাচা। ভালা কইরা খেয়াল করি দেখেন, সাইলা মানুষের ছদ্মবেশ নিছেন উনি। আমি স্তম্ভিত হয়ে ছেলেটার দিকে তাকালাম। ছোট্ট 10-12 বছরের বালক, এতটুকুন তার শরীর। কুটি কবিরাজের বিশাল ধর ওই শরীরের ভেতর জমা থাকবে কি করে? বললাম, তুমি ভুল করছো ওয়াসেক, এ বালক কুটি কবিরাজ হতে পারে না। ওয়াসেক প্রচণ্ড আত্মবিশ্বাসের হাসি হেসে বলল, জি, উনি কবিরাজ চাচাই, কোনো ভুল নাই। কবিরাজ চাচা পারেন না এমন বিষয় দুনিয়াতে নাই। তারপর ও গলার স্বর নিচু খাদে নামিয়ে ডাক দিল, চাচাজি, ও কবিরাজ চাচা। বালক পায়ে পায়ে এগিয়ে এলো। আমি ওয়াসেক এর মুখের দিকে তাকালাম। দেখি তার থুতনি কেমন ঝুলে পড়েছে, চোখে মুখে অপ্রস্তুতের ভাব। ছেলেটা যখন রিনরিনে মিষ্টি স্বরে মামা কুবলাই কুবলাই বলে কাছে এসে দাঁড়ালো, দেখা গেল এ এক 20-25 কেজি ওজনের বাচ্চা খাসিয়া। আমি ঠান্ডা গলায় ওয়াসেককে বললাম, এখন ওয়াসেক মিয়া প্রমাণ করো এই বাচ্চা তোমার 95 কেজি ওজনের কবিরাজ চাচা। ওয়াসেক চুপ। প্রমাণ করো। প্রায় ধমকে উঠলাম। ওয়াসেক আমার পা চেপে ধরল। তারপর সে অবস্থাতেই ফোপাতে ফোপাতে বলল, চাচাজি, মাফ করিয়া দেন, ভুল হইয়া গেছে। আমি বললাম, হারামজাদা, বেকুব। অনেকক্ষণ বসে থাকার পর উসখুস করে উঠল ওয়াসেক। বলল, বিষয়টা বোঝা যাইতেছে না। কই গেল কবিরাজ চাচা? আমি বললাম, তোমার খবরটা সঠিক ছিল তো, ভেবে দেখো। ওয়াসেক হাসল, বলল, পাক্কা খবর চাচাজি। উনি গত রাইত ডাংরির এক গৃহস্থ বাড়িতে বিশ্রাম নিছেন। ভোরে উঠিয়া এই দাওয়াং এ চলিয়া আসছেন। চলেন যাই, একটু ঘোরাঘুরি করিয়া দেখি। কোনো গাছগাছালিতে চড়িয়া বসছেন কিনা কে জানে। ওয়াসেকের কথায় প্রত্যেকটা ঝাপড়া গাছ খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতে করতে এগোলাম। পাহাড়ের ঢালে জংলি আলু হয়, লতানো গাছ, মাটির অনেক গভীরে চলে যায় তার শেকড়। সেই জংলি আলুর শেকড় তুলে আনতে হলে বিশাল গর্ত খুঁড়তে হয়। আলু তুলে নিয়ে যাবার পর গর্তটা বট পড়ে থাকে। সময়ের সাথে সাথে গর্তে আস্তে আস্তে ঘাস জন্মায়, আগাছা জন্মায়। বসন্তের শুরুতে দু একটি ঝড় বাদলা শেষে পাহাড়ের ঢালু জমি ঝকমক করে, নরম চারা ঘাসে কোমল হয়ে ওঠে চারদিক। পাহাড়ি ঢালানে যে সব মরা ঘাস লতাপাতা জমা হয়ে থাকে, তা ঝড় তুফানে আর বৃষ্টির জলে গড়াতে গড়াতে সেই বট আলু গর্তে এসে ঠাঁই নেয়।
কুটি কুটি কবিরাজের খোঁজ মিলল এমনি এক আলুগর্তের ভেতর। মরা ঘাস আর সেগুনের পাতায় গর্তটা নরম আর ওম ওম হয়েছিল। ও জোগাড় যন্তর করে ভালুকের চামড়ার গ্রেট কোটটা সেই গর্তে বিছিয়ে জুত হয়ে দিব্যি ঘুমিয়ে পড়েছে। ঘুমানোর আগে বুদ্ধি করে বেশ খানিকটা শন আর মরা ঘাস নিজের উপর ছড়িয়ে দিয়েছে, যাতে সহজে কারো চোখে না পড়ে যায়। পুলিশকে সব সময়ই ভীষণ ভয় পায় হতভাগা বাচ্চা ছেলেদের ধাত। ওরাও পুলিশকে বড় ভয় খায়। চোখ কান সজাগ রেখে আস্তে আস্তে হাঁটছি। ওয়াসেকের হাতে আর কাঁধে ডেস্কির বোঝা। হাঁটতে হাঁটতে হঠাৎ পায়ের কাছে কেমন এক ফরফর আওয়াজ শুনে থমকে যাই। ওয়াসেককে বললাম, আওয়াজটা কোত্থেকে আসছে খেয়াল করতো। ওয়াসেক তীক্ষ্ণ চোখে পায়ের কাছের গর্তটার দিকে তাকালো, তারপর আমার দিকে তাকিয়ে একগাল হেসে বলল, চাচাজি বুঝতে পারতেছেন? আমি আশ্চর্য হয়ে বললাম, কি? আমাদের কবিরাজ চাচা আরামে ঘুমাইতেছেন। আরেক গাল হেসে জানালো ওয়াসেক। আমি হতভম্ব হয়ে বললাম, কি যে বলিস হতভাগা? ওয়াসেক বলল, সত্য চাচাজি, দেখবেন। ও ডেগ আর ক্ষীরের সসপ্যান ঘাসের উপর রেখে গর্তটার কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর সন্তপর্ণে ঘাস পাতা সরাতে শুরু করল। ফরফর আওয়াজ বন্ধ হয়ে গেছে ততক্ষণে। একটুক্ষণ পর বাপ বলে লাফ দিল ওয়াসেক। কাঁচা পাকা দাড়ি, গোপে ঢাকা উস্কো খুস্কো চুলে বিশাল এক মাথা উকি দিয়েছে সেই গর্ত থেকে। ভয়ঙ্কর ব্যাপার। ওয়াসেক ততক্ষণে সামলে নিয়েছে। নাচতে নাচতে বলছে, দেখলেন দেখলেন চাচাজি, আমার কথা সত্য কিনা? সেই জঙ্গলে মাথা আর মুখ কুটি কবিরাজেরই বটে। গর্ত থেকে লাফ দিয়ে বেরিয়ে আমাকে জড়িয়ে ধরল কুটি। গাঢ় গভীর একটা শ্বাস ফেলে বলল, তুলু এসে গেছেও। বড় মুসিবতের ভিতর আছি তুলু, বড়ই মুসিবত। 3 এতক্ষণে তোমার জন্যে 3টে পথ খোলা আছে কবিরাজ। এক্ষণে তোমার জন্যে 3টা পথ খোলা আছে কবিরাজ। 1 পালিয়ে যাওয়া, এ মুল্লুক ছেড়ে বিদেশ বা কোথাও। 2 থানায় স্যারেন্ডার করা, চার্জশিট না দেয়া পর্যন্ত হাজত বাস, বেল জামিন ইত্যাদি। 3 প্রমাণ করা যে তুমি খুনি নও এবং খুনিকে পাকড়াও করে দেয়া। তোমার জন্য সবচেয়ে সহজ হচ্ছে এই 3 নম্বরটি। নির্জন এর ড্রয়িং রুমে সোফায় বসে বসে কথা হচ্ছে কুটি কবিরাজের সাথে। ঘণ্টাখানেক হলো আমরা দাওয়াং থেকে ফিরে এসেছি। কুটিকেও ধরে নিয়ে এসেছি। হতভাগা ভাগতে চাইছিল, ঝাঁপিয়ে পড়ে ধরে ফেলি তাকে। তারপর কোটের একটা কিনারা খামচে ধরে প্রায় জোর করেই ধরে নিয়ে এসেছি। পথে আস্তে আস্তে অভয় দিয়েছি। ওসি ইমদাদ সাহেবের সাথে আমি নিজে কথা বলবো। কোনো রকম ক্ষতি যাতে না হয় সে ব্যাপারেও ব্যবস্থা নেব। বাংলোয় ফিরেই বাথরুমে গিয়ে ঢুকেছিল কুটি। সেপটেপের পর গোসল সেরে ঝরঝরে শরীরে একখানা সাদা কালো চেক এর ধোয়া নরম লুঙ্গি আর ভুস্কির পাঞ্জাবি পরে পায়ে সাদা ছাগলের চামড়ার নরম চপ্পল লাগিয়ে ড্রয়িং রুমে এসে বসেছে। আমি আগেই সেখানে বসেছিলাম। এ সময় ওয়াসেক মিয়া কুটির জন্য একটা বাটিতে করে কাঁচকলা আর পেঁপে সেদ্ধ নিয়ে এলো। জিনিসটার উপর লবণ, জিরা, গোলমরিচের গুঁড়ো ছিটানো। ধোয়া উঠছে দেখে আমারও খেতে ইচ্ছে করতে লাগলো। ওয়াসেককে বললাম, আমার জন্য 1 বাটি নিয়ে আয়, কিন্তু মুখে দিয়ে মুখ বিকৃত করে ফেললাম। এমন বদ জিনিস কুটি খায় কেমন করে? দাওয়াং থেকে ফিরে আসার পথে কুটি কবিরাজের মুখে যা শুনলাম তা এই গত প্রায় 3 মাসে সোনানি আর ঝাউ বাসায়
দুটি খুনের ঘটনা ঘটে গেছে। যারা খুন হয়েছেন তারা দুজনেই প্রতিষ্ঠিত ব্যবসায়ী, নিজ নিজ এলাকায় গণ্যমান্য ব্যক্তি। প্রথমে খুন হলো বদরুল আলম চৌধুরী, ঝাউবাসার বাসিন্দা। সিলেট শহরে রড সিমেন্টের দোকান আছে তার, পাথরের ব্যবসা। মাস চারেক আগে গভীর রাতে নৃশংসভাবে খুন হয়ে যান ভদ্রলোক। পৌষের শেষাশেষি শীতের ঘোর অমাবস্যার রাত সেদিন। ওই দিন দুপুরের দিকে কুটি কবিরাজ জয়ন্তিয়া থানায় হাজির হয়ে ওসি ইমদাদকে বলেছিল, ওসি সাহেব, আপনার সিপাই শান্তিদের বলে দেন যেন আজকের রাতটা একটু চোখ কান খোলা রেখে সব দিকে টহল দেয়। আজ রাত্রতে খুব একটা অমঙ্গলের আশা করছি আমি এই এলাকায়। ইমদাদ সাহেব কুটিকে বিশেষ খাতির করলেও তার ওই দিনের কথায় তেমন গুরুত্ব দেননি। পরদিনই শোনা গেল রাতে বদরুল আলম খুন হয়ে গেছেন। কে বা কারা গভীর রাতে বদরুল আলমের শোবার ঘরে ঢুকে তার গলা দুভাগ করে রেখে গেছে। সেকেন্ড অফিসারকে FIR এর জন্য পাঠিয়ে এমদাদুল হক নিজে তড়িঘড়ি কুঠির বাসায় এসে উপস্থিত হয়েছিলেন। কুটিকে খুনের ব্যাপারে সবিশেষ অবগত করিয়ে বলেছিলেন, এবার বলেন কবিরাজ সাহেব, এ বিষয়ে আপনি কতটুকু জানেন? ও আসমান থেকে পড়ে বলেছিল, খুনের ব্যাপারে আমি কি জানবো ওসি সাহেব, বড়ই অসম্ভবের কথা বললেন আপনি। আমি কালকে আপনাকে সাবধান করে দিতে গেছিলাম শুধু একটা অনুমানের উপর, শুধুই অনুমান। ওসি বলেছিলেন, সেই অনুমানটা কি বলেন তো? কুটি মাথা হেলিয়ে অসহায়ের মতো বলেছিল, কিছুই অনুমান করতে পারছি না। ইমদাদ সাহেব শান্তভাবে আরেকটি কথা জিজ্ঞেস করেছিলেন, কবিরাজ সাহেব, কতদিন আপনি বলেছিলেন কি এক অমঙ্গলের আশা করছেন? মানুষ অমঙ্গলের আশঙ্কা করে আর আপনি অমঙ্গলের আশা করলেন। এই আশার গৃহ অর্থ কি? কুটি আবারও অসহায়ের মতো মাথা হেলিয়েছিল। ইমদাদ সাহেব তখন খেপে গিয়ে উঠে গিয়েছিলেন সোফা ছেড়ে। যেতে যেতে বলেছিলেন, আপনার সাথে শিগগিরই আবার দেখা করতে আসব। তখনই কুটি অনুমান করেছিল বিপদ আসছে, সামনেই মহা মুসিবত। পুলিশের সাথে বন্ধুত্ব করা যে উচিত হয়নি সেটা হাড়ে হাড়ে টের পেয়েছিল। পরের মাসে সোহানীর মনিরুল ইসলাম খুন হয়ে গেলেন। সেই একই কায়দায় খুন, গলা কেটে দুফাক করে রেখে গেছে খুনি। মনিরুল হক ছিলেন বদরুলের বাল্য বন্ধু। দুজনে জয়ন্তিয়ায় সরকারি পাইলট হাই স্কুলে একই ক্লাসে পড়াশোনা করেছেন। এর খুন হওয়াটা আরও গোলমেলে। যে ঘরে মনিরুল ইসলাম খুন হন সেই ঘরে একটি মাত্র দরজা, অ্যাটাচ বাথরুমেও অন্য কোনো দরজা নেই, শুধু শোবার ঘরের সাথে সংযোগ রক্ষাকারী দরজা ছাড়া। সকাল 10টায় দরজা ভেঙে মনির সাহেবের রুমে ঢুকে পুলিশ। হত্যাকারী কোন পথে বেরিয়ে গেল ভেবে ওরা বেকুব বনে যায়। অথচ পরিষ্কার খুন এটা, আত্মহত্যার কোনো আলামতই মিলছে না। ওই দিনই ইমদাদ সাহেব কুটি কবিরাজের নামে হুলিয়া জারি করেন। বিষয় কিছুটা আঁচ করতে পেরেছিল কুটি। সাথে সাথে নির্জনের পেছনের দরজা দিয়ে পড়ে হাওয়া। দিন কতক গড় দুয়ার আর আগে চলায় গা ঢাকা দিয়ে থেকে এই মাত্র কদিন হয় জাফলং এর কাছাকাছি একটা জায়গায় ফিরে এসেছিল। আমি কুটিকে জিজ্ঞেস করেছিলাম খুনের ব্যাপারে সে কতটুকু জানে। কুটি আমাকে বলল, শুধু অনুমান করতে পারছে সে আসল খুনে কে, কিন্তু তার সন্দেহের কথা কাউকে বলতে পারছে না। কেউ যেন বাধা প্রদান করছে।
যখনই সে তার সন্দেহের কথা কাউকে বলতে গেছে, আশ্চর্য হয়ে খেয়াল করেছে কেউ যেন সে মুহূর্তে তার স্মৃতিশক্তির উপর প্রভাব বিস্তার শুরু করে। সবকিছু কেমন ওলট পালট হয়ে যায়, কিছুই মনে থাকে না। এই যেমন এখন সে আমাকে খুনির বিষয়ে বলতে যাচ্ছিল, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, কিছুই সে বলতে পারছে না। একটুক্ষণ পর মাথা হেলিয়ে আবার বলেছিল, কুটি, সময় হয় নাই কর্নেল, সময়ে আবার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তখনই সবই তখন সবই দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে উঠবে। কুটিকে ঘাটিয়ে লাভ নেই, খুবই রহস্যময় এক ঘটনায় জড়িয়ে পড়েছে ও। আমি স্থির নিশ্চিত এ সমস্যা ও খুব শিগগিরই কাটিয়ে উঠবে এবং একই সাথে আমাদেরকে আরও অতি বিচিত্র ঘটনা প্রত্যক্ষ করানোর কৃতিত্ব লাভ করবে। আমি অনেকদিন পর আবার রোমাঞ্চিত হয়ে উঠি। পেঁপে আর কাঁচকলা সেদ্ধ শেষ করে এক গ্লাস পানি খেলো কুটি। তারপর পাঞ্জাবির হাতা দিয়ে মুখ মুছে বলল, তোমাকে বলে রাখি তুলু, শীঘ্রই এই এলাকায় 3 নম্বর খুনের ঘটনা ঘটে যেতে চলেছে, খুবই নজদিক। তারপর ওয়াসেককে ডেকে বলল, বাংলা সোলেমানি পঞ্জিকাটা নিয়ে আয়তরে বাবা। পঞ্জিকার পাতা উল্টাতে উল্টাতে কেমন গম্ভীর হয়ে গেল ও। শেষে আমার দিকে তাকিয়ে আস্তে করে ফ্যাঁসফেঁসে গলায় বলল, আজ অমাবস্যা তুলু, ঘোর বিপদ, আজ রাত্রেই হত্যাকাণ্ডটা সংঘটিত হবে। আমি উৎকণ্ঠিত স্বরে বললাম, কাকে হত্যা করা হবে কবিরাজ? তুমি জানো কে সে? হত্যাকারী বা কে? কুটি কবিরাজ কোনো কথা না বলে দূরের খাসিয়া পাহাড়ের দিকে তাকালো। 4 কুটি কবিরাজের কি হয়েছে? রেকর্ড প্লেয়ারে গান বাজছিল, সেই গান ঘুরিয়ে ফিরিয়ে 3বার শুনল। তারপর আমাদের দিকে তাকিয়ে উদাস হাসি হেসে বলল, তুলু, এই গানটা একটু শুনবে তুমি? ও ডিস্কটা উল্টে দিয়ে প্লেয়ার চালু করে দিল। নতুন যুগের নতুন শিল্পী, সাগর সেন নাম। খেয়াল করে শুনে আশ্চর্য ভরাট কণ্ঠস্বরে গাইছেন। তখন তরুণ ছিল অরুণ আলো, পত্রী ছিল কুসুম কীর্ণ, বসন্ত যে রঙিন বেশে ধরায় সেদিন অবতীর্ণ। সেদিন খবর মিলল না যে রইনু বসে ঘরের মাঝে, আজকে পথে বাহির হব, বহি আমার জীবন জীর্ণ। সুরের মোছনায় ও নিস্তব্ধ বাংলো ভরে উঠেছে। বাইরে হু হু হাওয়ার দুপুর, নীল আকাশ থেকে সোনা গলে পড়ছে। আমি তন্ময় হয়ে গান শুনছিলাম। কুটি বলল, আজও তো তুলু, এ ধরায় বসন্তকাল, চারদিকে কি এক উৎসবের সানাই বাজছে, অথচ আমাদের জীর্ণ জীবনে দেখতে দেখতে কত শুকনো পাতা জমা হয়ে গেল, তাই না? ও উদাস হেসে জানালার দিকে তাকালো। আমি ব্যাকুল স্বরে বললাম, কুটি, তুমি অমন করছো কেন? তুমি কি অন্য কিছু আজ করছো? কুটি ক্ষীণ হেসে আমার দিকে তাকালো, বলল, অন্য কিছু আশ করা বলতে তুমি কি বোঝাতে চাইছো তুলু? মৃত্যু, তোমার হৃদয়ে মৃত্যু চিন্তা উপস্থিত হয়েছে। ও হেসে বলল, স্বীকার করছি, এ চিন্তা এখন অহরহ আমার করটির ভিতর ঘুরপাক খায়। কিন্তু তুলু, আমি একই সাথে আরো একটি সম্ভাবনার বিষয় ইদানিং মাথা ঘামাচ্ছি। কুটির নতুন ধরনের এ কথায় আমি উৎকণ্ঠ হলাম। এ কথা এখন বলে নেওয়া প্রয়োজন মনে করি যে গত সপ্তাহ 3 আগে এই এলাকায় আর্য শিকদার নামে আরেকজন ব্যবসায়ী খুন হয়ে গেছেন। সেই একই কায়দায় খুন। একে নিয়ে খুনের সংখ্যা 3-এ দাঁড়িয়েছে। যে রাতে আর্য শিকদার খুন হন
তার পরদিনই কুটিকে নিয়ে আমি জয়ন্তিয়া থানায় গিয়ে হাজির হই। ইমদাদ সাহেবের সাথে আগের দিন বিকালে আমার কথা হয়েছিল। সেই সুবাদে কুটি কবিরাজের থানায় গমন। ইমদাদ ওসি কুটিকে সাদরে অভ্যর্থনা জানান। তাকে অভয় দিয়ে এসব হত্যাকাণ্ডের ব্যাপারে তার সহযোগিতাও প্রার্থনা করেন। খুনের ব্যাপারে এতদিনেও কোনো সুরাহা না হওয়ায় খুব নাকি বদনাম হয়ে গেছে তাদের। কুটি কবিরাজের আগ্রহে ওই দিনই আবার মৃত আর্য শিকদারের বাসায় যেতে হয় আমাদের। ডেড বডি ততক্ষণে পোস্টমর্টমের জন্য সিলেট শহরের মর্গে নিয়ে গেছে। খালি ঘরে বেশ অনেকক্ষণ আমরা ঘুরে কাটাই। আর্য শিকদার যে রুমে খুন হন সেই রুমটা অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে কুটি। আমি জিজ্ঞেস করেছিলাম, তুমি কি দেখছো কুটি? ও গম্ভীর স্বরে জবাব দিয়েছিল, কাজের সময় কথা বলে বিরক্ত করো না কর্নেল। আমি চুপ করে গেছিলাম। রুমের একটা মাত্র দরজা, লোহার শক্ত গ্রিল লাগানো দুটো জানালা আর অ্যাটাচড বাথ। এ রুমে দ্বিতীয় দরজা বা এমন কোনো গোপন পথ নেই যে খুন করার পর প্রথম দরজা বন্ধ রেখে সেই গোপন পথ দিয়ে খুনি পালিয়ে যায়। অথচ বাস্তবে ঘটনা ঘটেছে তাই। খুন হওয়ার পর দেখা গেল মনিরুল ইসলামের মতো আর্য শিকদারের বেডরুমও ভেতর থেকে বন্ধ। খুনির পালানোর কোনোই পথ খোলা নেই। তবু খুনি পালিয়েছে। অবিশ্বাস্য কাণ্ড। সেগুন কাঠের খাট, খাটের উপর পুরো জাজেমলা বিছানা, বেড সাইড টেবিলে বেশ কিছু দেশি বিদেশি ম্যাগাজিন সযত্নে রক্ষিত। সবুজ রঙের পুরো কার্পেটে সারা মেঝে ঢাকা। পূর্ব আর উত্তরের দেয়াল ঘেঁষে সোফা সেট, বেশ বড় একটা বুক সেলফ। আর্য শিকদারের বই এর কালেকশনটা ভালোই ছিল, মার্জিত রুচি। দক্ষিণের কোণে ছোট্ট শোকেস, কিছু দামি কিউরিওর কালেকশন সেখানে। অতিরিক্ত কিছু খেলনা বন্দুক আর মেশিন গান, রাবারের সিংহ আর বাঘ, জাপানি ডল, পুতুল, খেলনা ঘরবাড়ি। পশ্চিমের দেয়ালে রাংস কোম্পানির ঢাউস ক্যালেন্ডার। বিপরীত দিকের দেয়ালে গোল টেবিল ঘড়ি। শোকেসের উপরে সাদা কাচের ফুলদানিতে একগুচ্ছ সিনথেটিক গোলাপ পাতাসহ। ঘুরে ঘুরে সারা ঘরটাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল ও। দেখা শেষ করে ছোট্ট একটা শ্বাস ফেলে বলেছিল, চলো তুলু, যাওয়া যাক। তারপর ইমদাদ সাহেবকে বলেছিল, ওসি সাহেব, ভবিষ্যতে এই রুমটার প্রয়োজন পড়বে। এখানে যেন কেউ ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। রুমটা বরং আপনি সিলই করে দিন। ওসি সাহেব সে মতো ব্যবস্থা করেছিলেন। আর্য শিকদারের ফ্যামিলি এখানে থাকেন না, তারা থাকেন দেশের বাড়ি কুমিল্লায়। খুনের খবর পেয়ে তার স্ত্রী আর একমাত্র ছেলে পরদিন ভোরেই এসে উপস্থিত হয়েছিল। জিজ্ঞাসাবাদ করে কিছুই বের করা যায়নি। চাকর বাকরদেরও প্রচুর জেরা করা হয়েছে। দু একজনকে ধরে এনে হাজতে ঢোকানো হয়েছে। কাজের কাজ কিছুই হয়নি। থানা কর্তৃপক্ষ প্রথম থেকেই যে আধারে ছিল সেই আধারেই থেকে গেছে। আর্য শিকদারের বাসা থেকে ফেরার পথে ইমদাদ সাহেব বলেছিলেন, কিছু বুঝতে পারছেন কবিরাজ সাহেব? আমি ব্যথিত হচ্ছিলাম ইমদাদ ওসির কাণ্ডকারখানায়। অশিক্ষিত মুমূর্ষ রোগী শেষ চিকিৎসা হিসেবে জড়িবুটি পীর ফকিরের শরণাপন্ন হয়। ইমদাদ ওসির অবস্থাও এক্ষণে সেই রকম।
কুটিকে কি উনি পীর মুর্শিদ ধরে বসেছেন? কুটি বলেছিল, ওসি সাহেব নিশ্চিত জানবেন, আজ থেকে ঠিক 27 দিন পর আগামী অমাবস্যা রাতের মধ্য প্রহরে এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হবে। কাজটা হবে খুবই বিপজ্জনক। ওই রাত্রের জন্য আমার একজন সাহসী লোক দরকার। লোক বলতে কেমন লোক বোঝাতে চাইছে ও জানতে চাইলেন এমদাদ ওসি। শিক্ষিত, শক্তিশালী আর সাহসী লোক। পুলিশের কেউ হলেই সবচেয়ে ভালো হয়। ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর এরকমের। কাজটা কিন্তু বিপজ্জনক। অপারেশনের সময় খুন হয়ে যাওয়াও বিচিত্র নয়। ইমদাদ সাহেব বললেন, আমাকে নিলে চলবে? কুটি কবিরাজ অদ্ভুত দৃষ্টিতে তার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে শেষে গভীর একটা শ্বাস ফেলে ইতস্তত করে বলেছিল, এ কাজের জন্য আপনিই সবচেয়ে উপযুক্ত লোক। এমদাদ ওসি কঠিন হাসি হেসে বলেছিলেন, কবিরাজ সাহেব, আমার তিনটে আপনার জন্য খুন হয়ে গেল। তাদের খুনিকে ধরার জন্য জীবনের ঝুঁকি খানিকটা নেওয়া যায়, যায় না? ভিড় করে কি বলল কুটি বোঝা গেল না। আমার মনে হলো অস্পষ্ট স্বরে সে এ রকমের একটি বাক্য আওড়ালো, নিয়তি কেন বাধ্যতে। প্রসঙ্গত বলেনি, এই তিনজন খুন হয়ে যাওয়া ব্যক্তির সাথে ওসি ইমদাদুল হকের অনেক দিন ধরেই সখ্যতা ছিল। রেকর্ড প্লেয়ারে নতুন আরেকটি ডিস্ক চড়িয়ে দিয়ে কুটি কবিরাজ বলল, তোমাকে এখন একটি জিনিস দেখাবো তুলু, দেখো তো কিছু অনুমান করতে পারো কিনা। চেস্ট অব ড্রয়ার খুলে হাতের মুঠোর ভেতর একটি ছোট্ট বস্তু উঠিয়ে নিল ও তারপর ড্রয়ার বন্ধ করে আমার সামনে এসে মুঠোটা মেলে ধরল। তার হাতের তালুর দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার শরীর কেমন শিরশির করে উঠল। ওখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি সাইজে তার চেয়ে অন্তত 25 গুণ বড় সেই একই জিনিস কিছুদিন আগে আরো কোথায় দেখেছি। কোথায়? এক অমং এক অমঙ্গলের ছায়া আমাকে তাড়া করতে লাগলো। ক্ষীণস্বরে বললাম, কুটি, এ জিনিস তুমি কোথায় পেলে? 5 নির্জন 22 নভেম্বর 19। ভোররাত্রতে অদ্ভুত এক স্বপ্ন দেখিয়া ঘুম হইতে জাগরিত হইলাম। স্বপ্নের বিষয়বস্তু বড়ই বিচিত্র। মাধব সর্দার কে, আর ধাবুই বা কি? কালো লম্বা আধ বয়সী এক হিলহিলে লোক আমার নিকটবর্তী হইয়া ফিসফিসে সুরে শুধু এরূপ একটি বাক্য উচ্চারণ করিল, মাধব সর্দার ধাবুতে আছেন। আমি বিস্মিত কণ্ঠে বলিলাম, মাধব সর্দার কে? আর সে ধাবুতে থাকিল তো কি হইল? এমত কথা শুনিয়া লোকটি তীব্র চোখে আমার মুখের দিকে কিছুক্ষণ তাকাইয়া থাকিয়া অদৃশ্য হইল। আমি বড়ই তাজ্জব হইয়া ভাবিতে লাগিলাম, বিষয়টা কি? নির্জন 23 নভেম্বর 19। আজ রাত্রতে কোনরূপ স্বপ্ন দেখি নাই, কিন্তু ঘুমের ঘরে একটি অস্পষ্ট স্বর শুনিতে পাইয়াছি। রহস্যময় সেই কণ্ঠস্বরটি কল্লকার রাত্রতে স্বপ্নে দেখা কালো লম্বা লোকটি বলিয়াই দীর্ঘ প্রত্যয় জন্মিয়াছে। কণ্ঠস্বরের মালিক ফিসফিস করিয়া উচ্চারণ করিল, ডাক শুনিতে পাও না? তোমায় ডাকিতেছেন, শুনিতে পাও না? ঘুম ভাঙিয়া গেল। ধাবু 1 ডিসেম্বর 19। ধাবু হইল হিমালয়ের উত্তরে নেপালের শেষ সীমানায় তিব্বতের গা ঘেঁষা ক্ষুদ্র একখানি গাঁও। গায়ের উপান্তে পাহাড়ি ঢালে যে গুসফাটি অবস্থিত, সেই গুসফার একজন লামা এক্ষণে আমাকে আশ্রয় দিয়াছেন।
অনিত্য জগৎ সংসারে কত বিচিত্র ঘটনাই না ঘটিয়া চলিয়াছে। স্বপ্ন দৃশ্যমান এক অপরিচিত অদেখা রহস্যময় পুরুষ জগতের একটি কোণে বসিয়া কি যে এক দুর্জেয় রহস্যের আবহ সৃষ্টি করিয়া চলিয়াছেন, তাহা আমাদের মতো অতি নগণ্য মানুষের পক্ষে উপলব্ধি করাও বাতুলতা। অবিশ্বাস্য হইলেও সত্য যে মাধু সর্দারের সহিত আমার সাক্ষাৎ হইয়াছে। ছোটখাটো এ মানুষটি গুসফার লামার সহায়তায় 18 মাস ধরিয়া অসীম ধৈর্য সহকারে এক অত্যাশ্চর্য তন্ত্র সাধনায় নিমগ্ন। আজিকার নিশা বসানে সেই সাধনার শেষ লগ্ন উপস্থিত হইবে। সাধনায় সিদ্ধিলাভ করিবার পর তাহার একজন অতীন্দ্রিয় যুক্ত পুরুষ মানুষের দরকার হইবে। যোগ গণনায় ধরা পড়িয়াছে পৃথিবীর 100 অতীন্দ্রিয়যুক্ত মানুষের মধ্যে আমিও একজন। এক্ষণে মাধব সর্দারের দরকার হওয়ার স্বপ্নযোগে শিষ্য দ্বারা বশীভূত করিয়া আমাকে এই স্থানে আনয়ন করিয়াছেন। নিজ সর্ষি কন্যাকে সিলেটের উত্তরাঞ্চলের 3 জন প্রভাবশালী লোক অত্যন্ত নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করায় মনোকষ্টে প্রায় উন্মাদ মাধব সর্দার এক্ষণে তন্ত্রমন্ত্রে ইহাদের শাস্তি বিধানে উদ্যত। আমি বলিয়াছিলাম, থানা পুলিশ ছিল, কোর্ট কাছারি ছিল, আপনি কেন প্রচলিত আইনের আশ্রয় না নিয়ে এই দ্রোহ আর বেআইনে কাজে অবতীর্ণ হইলেন? জবাবে স্নান হাস্য সহকারে মাধব সর্দার যাহা বলিলেন তাহার নির্গলিতার্থ এই জয়ন্তিয়া থানার ওসি উৎকোচ গ্রহণ করিয়া নির্যাতন ও হত্যাকাণ্ডের মূল হোতাদের বিরুদ্ধে কোনরূপ পদক্ষেপ নেন নাই। শহরের অপরাপর প্রভাবশালী লোকের দুয়ারে দুয়ারে ধর্ণা দিয়াও কোনরূপ ফল লাভ না হওয়ায় তিনি তন্ত্রগুরুর সহায়তা চান। তন্ত্রগুরু তাহাকে ফিরাইয়া দেন নাই। কাঠমান্ডু, নেপাল, 4 ডিসেম্বর 19। যাহা বহন করিয়া লইয়া যাইতেছি প্রতিশোধ গ্রহণে ইহার ভূমিকা কি? অসম্ভব এক সম্ভাবনার কথা চিন্তা করিয়া আমার গায়ের রোম খাড়া হইয়া উঠিতেছে। এই সম্ভাবনার কথা কাহাকেও বলা যাইবে না, কেহ বিশ্বাসও করিবে না, কিন্তু যদি তাহাই হয়, উফ! নির্জন, 12 ডিসেম্বর 19। ভাবিতেই শরীর শিহরিয়া উঠিতেছে। 1000 মাইল দূরে বসিয়া এমন নির্মম প্রতিশোধ গ্রহণের কথা কদাপি কেহ শুনিয়াছে? ধন্য মাধব সর্দার। ঘটনা সংঘটিত হইবার 2-3 দিবস পূর্ব হইতেই আমার হৃদয়ে এক ধরনের অপরাধবোধ জাগরিত হইতে থাকে। ইহা কি উচিত হইতেছে? 3-4টি হত্যাকাণ্ডের সহিত আমারও ক্ষীণ যোগসূত্র থাকিয়া যাইবে। মাঝে মধ্যে নিজের মনকে প্রবোধ দিয়াছি এই বলিয়া যে ইহাই উচিত। পৃথিবীর বুকে এত বড় অধর্ম হইয়া গেল, আর তাহার কোনরূপ বিচার প্রতিবিধান হইল না। মনুষ্য সমাজে বসবাস করিয়া এইরূপ অন্যায় অবিচার মানিয়া লওয়া যায় না। কন্যা শোকগ্রস্ত মাধব সর্দার যদি ইহার চাইতে আরও অধিক নির্মম প্রতিশোধ গ্রহণ করিতে চাহেন এবং সেই ব্যাপারে আমার সহায়তা প্রত্যাশা করেন, আমি তাহাকে সাহায্য করিব। বুকটা শুধু খচখচ করিতে লাগিল। এই বিষয়ে তুলুর সহিত কোনরূপ আলাপ আলোচনা করিয়া উঠিতে পারি নাই বলিয়া। নির্জন, 12 জানুয়ারি 19। মনটা বিষাদিত হইয়া উঠিয়াছে। কি করি এখন, আমি কি করি? দৃষ্টির সম্মুখে এইরূপ বিভৎস হত্যাকাণ্ড সংঘটিত হইতে থাকিলে তো পাগল হইয়া যাইব। ধাবুতে চলিয়া যাইব কি? যদি সেখানে গিয়া মাধব সর্দারকে বলিয়া কহিয়া
পরবর্তী হত্যাকাণ্ডগুলো রোহিত করা যায়। নির্জন 17 জানুয়ারি 19। ব্যর্থ মনোরথ হইয়া জাফলং ফিরিয়া আসিয়াছি। মাধব সর্দার রাজি হইলেন না। ডায়েরি ফিরিয়ে দিতে দিতে কুটি কবিরাজের মুখের দিকে তাকালাম। দেখি তার কপালে অসংখ্য ভাঁজ ফুটে উঠেছে। দূরের খাসিয়া পাহাড়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে মৃদুস্বরে বলল, আর মাত্র 1 সপ্তাহ তুলু। আগামী অমাবস্যার রাত্রতে আত্মতায়ীর শেষ হত্যা প্রচেষ্টা বানচাল করে দিয়ে হত্যাকারীকে হাতে নাতে ধরে ফেলতে পারবো আশা করি। ওই রাত্রতে সাক্ষী হিসাবে পুলিশ সুপার এবং ডিসি সাহেবকেও এখানে দাওয়াত দিয়ে নিয়ে আসতে হবে। ঘরের সাক্ষী সাবুদের অনুপস্থিতিতে আমরা বিপদে পড়ে যেতে পারি। থানার সেকেন্ড অফিসার আর ডিএসপি সাহেবও যাতে অপারেশনে থাকেন সে মতো ব্যবস্থা দেখতে হবে। আমি দেখলাম কুটি কবিরাজ ঠান্ডা মাথায় প্ল্যান প্রোগ্রাম সানিয়ে নিতে পারছে। আগামী অমাবস্যায় যে বিচিত্র কাণ্ড সংঘটিত হতে চলেছে তাতে চুল পরিমাণ এদিক ওদিক হলে সবারই সমূহ বিপদ। গতকাল দুপুরবেলা কুটির হাতে এক অদ্ভুত জিনিস দেখে আমি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলাম। জিজ্ঞেস করেছিলাম এই জিনিসটি সে কোথায় পেয়েছে। আমার প্রশ্নের উত্তরের ধার কাজ দিয়ে না গিয়ে কুটি ওই সময় একই প্রসঙ্গে এমন এক সম্ভাবনা কিংবা সন্দেহের কথা আমাকে শুনিয়েছিল যে আমি রীতিমতো স্তম্ভিত হয়ে গেছিলাম। কুটিকে বলেছিলাম, তোমার সংস্পর্শে এসে কুটি আমার অনতিদীর্ঘ জীবনে কত বিচিত্র ঘটনাই না প্রত্যক্ষ করেছি। ওইসব ঘটনা প্রতিটিরই এক একটি যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দাঁড় করানো যায়, কিন্তু আজ যে সম্ভাবনার বিষয়টি বললে এর কোনো সার্থক ব্যাখ্যাই তো খুঁজে পাচ্ছি না। আমি এখনো তোমার ঘোর লাগানো কথায় একটা ঘোরের ভেতর আছি। এ অসম্ভব, অসম্ভব। কুটি তখন নিঃশব্দে চেয়ার ছেড়ে উঠে গিয়ে তার বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে নিয়ে একখানা ডায়েরি আমার হাতে তুলে দিয়েছিল। দিয়ে বলেছিল, আমি চাই তুলো, তুমি এ ডায়েরির মাঝামাঝি কখানা পাতা পড়বে। পড়ে আমাকে বলো এরূপ এক সন্দেহ কি এতই অমূলক? 6। অতীব দুঃখের সাথে বলতে হচ্ছে যে গতরাত 1:45 আমাদের উপস্থিতিতে আমাদেরই চোখের সামনে ওসি ইমদাদুল হক সাহেব খুন হয়ে গেছেন। আর এই খুনের মধ্য দিয়ে বলা যায় আগের 3টি খুনের রহস্য উন্মোচিত হয়েছে। কিন্তু হত্যা রহস্য উন্মোচিত হওয়ার পরও সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে ফলাফল বিরাট এক প্রশ্নবোধক চিহ্ন ছাড়া কিছু নয়। বিস্ময়কর এসব হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের পর ডিসি আরশাদ আলী আর এসপি রশিদ খন্দকারের অবস্থা খুব একটা সুবিধাজনক ছিল না। ঘটনা ঘটে যাওয়ার অনেকক্ষণ পর পর্যন্ত দুজনেরই ঘোরের ভাব কাটেনি। শেষে যখন বাক স্ফুরণ হলো, ডিসি আশরাফ আলী শুধু এটুকু বাক্য উচ্চারণ করে চুপ করে গেছিলেন, খন্দকার স্যার, অসম্ভবেরও তো একটা সীমা আছে। বিষাদ ক্লিষ্ট মন নিয়ে লিখতে বসেছি। গুছিয়ে লেখার মতো মন মানসিকতা নেই, তবু লিখতে হচ্ছে। রোমাঞ্চ এবং বিষাদের যুগপৎ উপস্থিত পূর্বে এভাবে আমার মনকে আর নাড়া দেয়নি। ইমদাদ সাহেবের মুখটা চোখের সামনে ভেসে উঠতেই বুকের ভেতর কেমন খা খা করে উঠছে। সবচেয়ে বেশি মুষড়ে পড়েছে কুটি কবিরাজ। গতকাল রাত 10টার দিকে যখন কুটি কবিরাজ আমি নির্জন থেকে বেরিয়ে যাচ্ছি, সে সময় ওয়াসেক মিয়া বলে উঠেছিল, চাচাজি, আজকার এই অমাবস্যার রাত্রতে বাইরে না বাড়ানোই মঙ্গল। চেষ্টা করিয়া দেখেন, যদি না বাড়ান যায়। কুটি কবিরাজ থমথমে গলায় বলে উঠেছিল, হতবাগা, কুসিদ্ধি লাগিয়ে দিলি তো। উফ তুলু,
এ হতভাগাকে নিয়ে তো দেখছি আর পারা গেল না। আমি কুটিকে ধমক দিয়ে বলেছিলাম, তোমার যত কুসংস্কার কবিরাজ, বাইরে যেতে মানা করছে, সে কি তোমার অমঙ্গলের জন্য? কুটি, ফাল্লাহু খাইরুন হাফিদাও আহু আরহামার রাহিমিন বলে ঘরের বাইরে পা রেখেছিল। তার পেছনে আমিও। জয়ন্তিয়া থানায় পৌঁছে দেখি ডিসি আশরাফ আলী এবং এসপি রশিদ খন্দকার আগে এসে পৌঁছে গেছেন। ইমদাদ ওসি স্ব ব্যস্ত হয়ে আমাদের অভ্যর্থনা জানালেন। সংক্ষিপ্ত সময়ের ভেতর আমাদের সবাইকে করণীয় বিষয়াদি বুঝিয়ে দিল কুটি কবিরাজ। হতবাগার চিন্তা ভাবনা এতক্ষণে একজন ঝানু গোয়েন্দার চিন্তা ভাবনাকেও টেক্কা দিচ্ছে দেখা গেল। মৃত আর্য শিকদারের বিছানায় শোবার তালিম দেওয়ার সময় কুটি কবিরাজ ওসি ইমদাদ সাহেবকে সাবধান করে দিয়েছিল এই বলে, ওসি সাহেব, এ আপনার জীবন মরণের প্রশ্ন। এক মুহূর্তের জন্য ঘুমানো চলবে না। একটু ঢুলুনি বা তন্দার ভাব এলেও সর্বনাশ হয়ে যাবে। মনে সাহস রাখবেন। বিপদে সাহস হারালেই সবকিছু ভণ্ডুল হয়ে যাবে। আরেকটা কথা, কোনো ব্যাপারে অবাক হবেন না। অবাক হওয়ার সুযোগটাও হত্যাকারী নিতে পারে। রশিদ খন্দকার তাজ্জব হয়ে জিজ্ঞেস করেছিলেন, অবাক হওয়া মানে কি কবিরাজ সাহেব? কুটি দুর্বোধ্য হাসি হেসে বলেছিল, সময়ে সবই পরিষ্কার হয়ে যাবে এসপি সাহেব। আর মাত্র ঘন্টা দেড়েকের তো ব্যাপার। নিহত আর্য শিকদারের বাসভবনে পৌঁছানোর পরই কুটির পূর্ব নির্দেশ মতো আমি আর আশরাফ আলী সাহেব শিকদারের বেডরুমের বাইরের দিকের একটি জানালার কাছে গিয়ে হাজির হলাম। ঘুরঘুরটি অন্ধকার। জানালার ঘষা কাচের ফাঁক দিয়ে বাইরের আলো বেরিয়ে আসার সম্ভাবনাও কম। এরই মধ্যে মশার কামড় শুরু হয়ে গেছে। কুটি কবিরাজ আর রশিদ খন্দকার অন্য একটি জানালার কাছে গিয়ে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছেন। জানালার পাল্লা দুটো একটু ফাঁক করা। ঘরের ভেতরটা এখনো অন্ধকার। আরজু শিকদারের বেডরুমে ঢোকার পর ইমদাদ সাহেব হালকা পাওয়ারের একটি বাল্ব জ্বালিয়ে দেবেন। কুটি কবিরাজ সে মতোই নির্দেশ দিয়ে রেখেছে। রুম অন্ধকার। তার মানে এখনো ইমদাদ সাহেব ভেতরে ঢোকেননি। আমরা অপেক্ষা করতে লাগলাম। একটুক্ষণ পর আলো জ্বলে উঠল। আমাদের জানালার ঘষা কাচগুলো উজ্জ্বল হয়ে উঠল। আমি আস্তে আস্তে জানালার একটি পাল্লা একটু ফাঁক করে ফেললাম। ভেতরে উকি দিয়ে দেখি ইমদাদ সাহেব সেই প্যান্ট শার্ট পরা অবস্থাতেই আরজু শিকদারের বিছানায় শুয়ে পড়েছেন। হাতে একখানা ইংরেজি ম্যাগাজিন। রাত্রি তখন 12:15। আমাদের উৎকণ্ঠিত প্রতীক্ষা শুরু হয় এরপর থেকেই। প্রতি 5 মিনিট পর পর আমরা ঘড়ি দেখতে থাকি। সময় যেন ফুরাতে চায় না। চারদিক অস্বাভাবিক শুনশান, নিজ ঝুম। কোথাও কোনো সারা শব্দ নেই। শুধু আরজু শিকদারের রুমের ভেতর থেকে ওয়াল ঘড়ির ক্ষীণ টিকটিক শব্দ ভেসে আসে। নিস্তব্ধ ঘরবাড়ি, মুখ বোবা গাছগাছালি আর নিকোষ কালো আসমানে অস্পষ্ট নক্ষত্ররাজি। সবই এক ভয়াবহ অমঙ্গলের আশঙ্কায় স্তব্ধ হয়ে আছে। আমার শীত দ্বারা টের পাই অসংখ্য অপ্রকৃত পিঁপড়া ক্ষীণ ধীর লয়ে উপরের দিকে উঠে যায়, আবার নিচে নামতে থাকে। নিদারুণ আতঙ্কে আমি ঘামতে থাকি। অথচ আশ্চর্য, কোথাও কিছুই হয়নি। ওই তো বিছানায় শুয়ে শুয়ে ওসি ইমদাদ সাহেব ম্যাগাজিন পড়ছেন। মাঝে মাঝে ঘড়ির দিকে তাকাচ্ছেন। তারপরে তীক্ষ্ণ চোখে ঘরের আশেপাশে দরজা জানালার দিকে চোখ বুলিয়ে নিচ্ছেন। ইমদাদ সাহেব ঠান্ডা মাথায় অপেক্ষা করে আছেন। আমাদের জানালা থেকে হাত 10 দূরে দ্বিতীয় জানালার কাছে রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে আছেন এসপি রশিদ খন্দকার। তার পেছনে কুটি কবিরাজ। কোথাও কোনো ভয়ের আলামত নেই। সবই ঠিক আছে। তবু ক্ষীণ, খুবই ক্ষীণ, অনতি স্পষ্ট এক অনুভূতি আমাকে জানান দিতে থাকে বিপদ আসছে,
ভয়ানক বিপদ। সময় বয়ে যায়। জানালার ফাঁক দিয়ে নিঃশব্দে আমরা বেডরুমের ভেতরের পানে তাকিয়ে থাকি। ওসি ইমদাদ সাহেব কেমন উসখুস করতে থাকেন। মৃদু মৃদু টকটক শব্দ হলো কোথাও। ইমদাদ সাহেব বিছানায় মরার মতো স্থির হয়ে গিয়ে কোনো কিছুর অপেক্ষা করতে থাকেন। বাইরে আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। শব্দটা আসছে শোকেস এর ভেতর থেকে। আমাদের পা যেন কেউ মাটির সাথে গেঁথে দিয়েছে। গলা দিয়ে একটু আওয়াজ বেরোচ্ছে না। বিস্ফারিত চোখের সামনে শোকেস এর পাল্লা দুটো খুলে গেল। আর ওই শোকেস এর দ্বিতীয় তাক থেকে টলমল পায়ে লাফ দিয়ে নিচে নেমে এলো ফুটখানেক লম্বা এক জাপানি ডল পুতুল। নিষ্পাপ ছলছল চোখে এদিক ওদিক তাকালো। এ পুতুলটিকে কিছুদিন আগেই আমরা এ শোকেস এর ভেতর দেখে গেছি। হঠাৎ আমার আরেকটি কথা মনে পড়ে যায়। কুটি কবিরাজের হাতে এই পুতুলেরই একটি অতি ক্ষুদ্র সংস্করণ দেখেছিলাম নির্জনে কুটির বাংলোয়। মাধব সর্দার তাকে উপহার দিয়েছিলেন পুতুলটি। কি অদ্ভুত যোগাযোগ! খানিক দ্বিধা, কি করবে বুঝতে পারছে না। এরকম মুখের ভাব। পরক্ষণে ইমদাদ সাহেবের দিকে তাকালো পুতুল। স্পষ্ট দেখলাম তার ছলছল চোখে হঠাৎ ফুটে উঠল অপরিসীম ঘৃণা। তীব্র ঘৃণার দৃষ্টি নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেল ওসি সাহেবের দিকে। বিপদ আসছে ইমদাদ সাহেব, বিপদ, সাবধান। আমি ফিসফিসে ওসি সাহেবকে সাবধান করে দিতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে স্বর বেরোলো না। পাও অবশ, মাথা ঝিমঝিম করতে লাগলো। পরে জেনেছিলাম সেই একই অবস্থা হয়েছিল আরশাব সাহেব আর কুটি কবিরাজেরও। কুটি পরে বলেছিল পুতুলটি মিনিট পাঁচেকের জন্য আমাদের সবাইকে সম্মোহিত করে ফেলেছিল। আমাদের কিছুই করা ছিল না তখন। আশ্চর্য মায়াময় জাপানি ডল পুতুলটির দিকে ইমদাদ ওসি অবাক চোখে তাকিয়ে আছেন। তার গলা দিয়ে এতটুকু শব্দ বেরোচ্ছে না, হাত পা নিথর। সেই চরম মুহূর্তেও আমার মাথায় এক অস্বাভাবিক চিন্তার উদয় হলো। এক্ষণে ইমদাদ ওসি কি ভাবছেন? মাধব সর্দারের ষষ্ঠী কন্যার সাথে এই পুতুলের চেহারার কোনো মিল আছে? একদা তিনি মাধব সর্দারের কন্যার হত্যাকারীদের বাঁচিয়ে দিয়েছিলেন, তবু শেষ রক্ষা হয়নি। সেই হত্যাকারীদের কেউ আজ বেঁচে নেই। এবার ইমদাদ সাহেবের পালা। তাহলে আজই কি সেই দিন? একটুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে পড়েছিলাম বোধ হয়। হঠাৎ কানে ভেসে এলো তীক্ষ্ণ আর্তনাদ। আমাদের রুদ্ধ বাঘ আতঙ্কিত চোখের সামনে দেখতে পেলাম ধবধবে সাদা বিছানায় এক্ষণে টকটকে লাল রঙের রক্তের চোদ বয়ে চলেছে। ইমদাদুল হক মুমূর্ষু অবস্থায় সেই রক্তাক্ত বিছানায় ছটফট করছেন। তার গলার বাম দিকে ইঞ্চি চারেক লম্বা গভীর ক্ষত থেকে কলকলিয়ে রক্ত ছুটছে। জাপানি ঘাতক পুতুলটি একটুক্ষণ আগে বেডসাইড টেবিলে লাফিয়ে উঠে তার মাথার খোপা থেকে একগাছি সূক্ষ্ম ধারালো চুল ছিঁড়ে নিয়েই সম্মোহিত ইমদাদ সাহেবের গলায় সেই চুলের এক অমোঘ, অনিবার্য এবং সুতীব্র পোঁচ চালিয়ে দিয়েছে। নিমেষেই ওসি সাহেবের গলা দুফাক হয়ে গেছে। কি ঘটল কিছু বোঝার আগেই মিষ্টি সেই পুতুল গুটি গুটি পায়ে হেঁটে শোকেস এর তার নির্দিষ্ট স্থানটিতে ফিরে গেছে। সংবিত ফিরতে ফিরতেই আমরা দৌড়ালাম আরজু শিকদারের বেডরুমের দিকে, কিন্তু ততক্ষণে সব শেষ। রক্তাক্ত বিছানায় চুপচাপ শুয়ে আছেন ইমদাদ সাহেব। তার বিস্ময় মাখা চোখ দুটি অর্ধেক খোলা, নিষ্পলক। বোধের অতীত কি এক বুক হু হু করা শূন্যতায় আমাদের চোখের কোণ চিকচিক করে ওঠে। ডিসি আশরাফ আলী শোকেস এর পাল্লা দুটি আস্তে আস্তে খুলে ফেললেন। তারপর হাত বাড়িয়ে পুতুলটিকে নিয়ে বাল্বের আলোয় উল্টে পাল্টে দেখতে লাগলেন। আমরাও তাকালাম। মায়াবী চোখ আর মিষ্টি চেহারার এই জাপানি পুতুলের মধ্যে কোনোই দুর্বোধ্যতা নেই।
প্লাস্টিক আর রাবারের তৈরি নেহায়েত নেহায়েত সাধারণ এক পুতুল। কুঠি কবিরাজ অস্ফুট স্বরে শুধু বলল, ইয়া কাহারু। সমাপ্ত।